সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আজকে আমি কৃমি সম্পর্কে কিছু আলোচনা করব। কারণ কৃমিজনিত কারণেই অনেক মানুষ রোগাক্রান্ত হয় এবং অনেক শিশু বিশেষ করে পরবর্তী জটিলতায় কৃমির কারণেও অনেক শিশু মারা যায়। কৃমির রোগ সংক্রান্ত বিষয়টি আমাদের সবার জানা একান্ত প্রয়োজন। যদিও আমরা বিভিন্ন সময় আমরা কৃমির ঔষধ সেবন করে থাকি, অনেক সময় এটি ভুলেও যাই। যাই হোক, আ আমরা জানবো আসলে কৃমিটা কি? কৃমি হলো মানবদেহের সবথেকে ক্ষতিকর পরজীবী বা অন্ত্রপোকাও বলা হয়ে থাকে। এটি মানবদেহে থেকে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করে এবং বংশবৃদ্ধি করে থাকে। বিভিন্ন প্রজাতির কৃমি আছে। তবে আমাদের দেশে মূলত সুতা কৃমি, বক্র কৃমি, ফিতা কৃমি, কেঁচো কৃমি এগুলোর প্রাদুর্ভাবই বেশি দেখা যায়। প্রশ্ন হলো, কৃমি কেন হয়? কৃমির প্রধান কারণ হিসেবে দায়ী করা হয় অপরিচ্ছন্নতা ও অসচেতনতাকে। আমাদের দেশের বেশিরভাগ মানুষই সম্মত আম পায়খানা ব্যবহার করে না। বিশেষ করে গ্রাম অঞ্চলের ক্ষেত্রে এটি বেশি ঘটে। মলত্যাগের জন্য তারা খোলা জায়গায় বেছে নেন। এভাবে খুব সহজেই মল দ্বারা সংক্রমিত হয়ে পরিবেশ দূষিত হচ্ছে একদিকে, অন্যদিকে এই দূষিত পরিবেশ থেকে বা যা পরবর্তীতে কৃমির সংক্রমণে ভূমিকা রাখে। এছাড়াও খাবারের আগে অথবা মলত্যাগের পরে আমরা ভালো মতে হাতকে ধৌত করি না এবং সেখান থেকেও এটি ঘটে থাকে বা ছড়িয়ে থাকে। এছাড়াও অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন পায়ে আমরা হাঁটাচলা করি, অর্থাৎ অপরিষ্কার জায়গাতে আমরা যদি খালি পায়ে হাঁটি, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই কৃমি সংক্রমিত হতে পারে। আবার শাকসবজি এবং অবিশুদ্ধ মানে যে সংক্রমিত পানির মাধ্যমে এটি ছড়িয়ে থাকতে পারে। সাধারণত শিশুদের মধ্যে কৃমি প্রবণতাটা বেশি দেখা যায়, কিন্তু এর লক্ষণ বা সিমটম শিশুদের মধ্যে তেমন পরিলক্ষিত হয় না। শিশুরা অস্বাভাবিক আচরণ করতে থাকে। তারা বলে যে পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, কামড় দিয়ে ব্যথা হচ্ছে। অনেক সময় তারা অন্যকে খামচি দেয় বা কামড় দেয়। এমনকি অনেক শিশু আছে যে অন্যকে থুতুও দিতে পারে। এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই। এছাড়াও কৃমির উপদ্রব বাড়লে আরো কিছু লক্ষণ আমরা প্রকাশ হতে দেখি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে শিশু উপরে ঘুমাচ্ছে, অর্থাৎ তার কোমরটি বিছানা থেকে অনেক উপরে রাখছে, অর্থাৎ নামাজের মধ্যে যেরকম আমরা হাঁটু গেড়ে বসি ঠিক এরকম শিশুরা করে থাকে। অনেক সময় তারা নাক খোটে এবং নাক খুঁড়তে খুঁড়তে নাক থেকে রক্তই বের করে দেয়। এরকম ঘটনা ঘটে থাকে। এই যে শিশুদের এই আচরণের যে পরিবর্তনটা, এটি আমরা মাঝে মধ্যে পরিলক্ষিত আমাদের হয়। তো অনেক সময় এই মলের মাধ্যমেও কৃমি বের হয়ে আসতে পারে। আমরা যদি একটু স্টুল বা মল দিকে নজর রাখি, তাহলে আমরা অবশ্যই এটা আমরা দেখতে পারবো। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে যে গুড়া কৃমির কথা বলা হয়, যে পায়খানা রাস্তায় এটি অনেকে বলে যে কিলবিল করছে, অর্থাৎ মনে হয় কামড় দিচ্ছে। একটি অন্য ধরনের সেনসেশন বা অনুভূতি এখানে অনুভব করা হচ্ছে। বিশেষ করে শিশুরা তাদের হাত দ্বারা এটিকে রিমুভ করার চেষ্টা করে বা সান্ত্বনা তাদের আরকি বারবার হাত তারা দেখা যায় যে পায়খানা রাস্তায় হাত নিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো কৃমির এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখবেন যে বিজ্ঞান শাস্ত্রে, চিকিৎসা শাস্ত্রে প্যাথোলজির মধ্যে
যেমন প্যারাসাইটোলজি, ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, মাইকোলজি, এর সাথে কিন্তু এই হেলমিনথিস অর্থাৎ কৃমির একটি অধ্যায় সেখানে কিন্তু গুরুত্ব সহকারে পড়ানো হয়। কারণ কৃমির মাধ্যমে যে রোগ সংক্রমিত হয় এবং সংক্রমিত হয়ে অনেক সময় যে আমাদের আম নাড়িভুড়ি ফুটা পর্যন্ত করে দিতে পারে। বিশেষ করে কৃমির কারণে রক্ত স্বল্পতা দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে এই রক্ত স্বল্পতা, আয়রন ডিফিসিয়েন্সি পর্যন্ত দেখা দেয়। অনেক সময় বলে যে শিশুকে এত খাওয়াচ্ছি, তারপরেও কেন শিশু বেড়ে উঠছে না, ওজন বাড়ছে না। তারা বিভিন্ন ভাবে চিন্তা করে এবং চিন্তিত হয়ে যায়। কিন্তু কৃমির কারণেও যে এটি হতে পারে, এটি কিন্তু অনেক সময় আমরা খেয়ালই করি না। আবার এই কৃমির কারণেও কিন্তু চর্মরোগ তৈরি হয়। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন খোসপাচারা, বিভিন্ন রোগ আমাদের জীবাণুর মাধ্যমে, ভাইরাসের মাধ্যমে আম চর্মরোগ তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। তো তার মধ্যে কিন্তু এই চর্মরোগের একটি অন্যতম কারণ কৃমি হতে পারে। সুতরাং কৃমিকে অবহেলা করার কোনো অবকাশ নেই। কৃমি সম্পর্কে আমরা এখন আমাদের করণীয় কি? আসলে আমরা কিভাবে এটাকে চিকিৎসা নিতে পারি বা রিমুভ করতে পারি? সাধারণত বাংলাদেশ সরকার বা আমাদের সরকার সরকারিভাবে কৃমির ঔষধ সেবন করিয়ে থাকেন শিশুদের ক্ষেত্রে। অনেক সময় এই ধরনের কর্মসূচি সরকারও রয়েছে। আবার আমরা অনেক সময় ফার্মেসি থেকে বিভিন্ন ঔষধ আমরা সেবন করে থাকি। এলোপ্যাথিক ঔষধ। তো কৃমিতে কিন্তু আরো অল্টারনেটিভ ভাবে ভালো চিকিৎসাও রয়েছে। বিশেষ করে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমেও অতি সহজেই কৃমিকে রিমুভ করা যায়। অনেক সময় গর্ভবতী মায়েদের কৃমি হইলে সেখানে এলোপ্যাথিক ঔষধ অনেকে সেবন করেন না। কিন্তু পরবর্তীতে দেখা যায় কৃমির কারণেই অনেক বড় ধরনের জটিলতা তৈরি হয়। সেক্ষেত্রে আপনি আ হোমিওপ্যাথি ঔষধ সেবন করতে পারেন। হোমিওপ্যাথি ঔষধ আম সেবনের মধ্য দিয়েও আপনার কৃমি নির্মূল হয় এবং চমৎকারভাবে সেটি নির্মূল হয়। অনেকেই মনে করতে পারেন যে আমরা তো আধুনিক চিকিৎসা গ্রহণ করে থাকি। আমাদের তো এই হোমিওপ্যাথির উপর বিশ্বাসই নেই। কিন্তু দেখেন এলোপ্যাথিতে অর্থাৎ আমাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় মেডিকেল ছাত্রদের একটি বই কিন্তু চমৎকারভাবে পড়ানো হয় এবং ছাত্ররাও এটিকে অ্যাম বলা চলে যে তারা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় বাইবেল নামে খ্যাত। প্র্যাকটিস অফ মেডিসিন, ডেভিডসনের বইটি সবাই পড়ে থাকেন। আরো অন্য প্র্যাকটিস অফ মেডিসিন বুক রয়েছে। তার মধ্যে ডেভিডসনের যে বইটি সেটি কিন্তু সবাই পড়ে। অ্যা এই বইটির শুরুতেই কিন্তু এই হোমিওপ্যাথি বা অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা হিসেবে হোমিওপ্যাথিকেও কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রশংসা ভূয়সী প্রশংসা করা হয়েছে। আপনারা বইটা রেফারেন্স হিসেবে পড়ে দেখতে পারেন। সেখানে হু কর্তৃক একটি স্টেটমেন্ট সেখানে রয়েছে। বিধায় অ্যা যারা পড়াশুনো করেন এবং উচ্চশিক্ষিত উম বিশেষ করে এমবিবিএস বা তারপরে যারা মডার্ন চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু এটিকে এড়িয়ে যান না। তারাও সাজেশন দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ঔষধও সেবন করতে পারি এবং সেই চমৎকার রেজাল্ট রয়েছে। অনেক সময় ১ ডোজ বা ১ মাত্রা দিলেই এটি যথেষ্ট হয়ে যায়। তো আমরা ইনশাআল্লাহ কৃমি সম্পর্কে জানলাম। এটি অবহেলার বিষয় নয় এবং আমরা সতর্কতার সহিত বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা কৃমির ঔষধ অবশ্যই সেবন করাবো যাতে শিশু সুস্থ থাকে অ্যাম এবং ভালো থাকে সেই প্রত্যাশাই রইল। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।